ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ আজকে আপনার এই অমানবিক মুখটা দেখতে পাচ্ছে। মাননীয়া, সবসময় মনে রাখবেন, আপনার যে ডায়লগ, আপনি যে কথাবার্তা বলেন যে আপনার মানবিক মুখ আর থাকলো না, আপনার মুখ পুড়ে গেছে, আপনার নামে এফআইআর হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল আপনার নামে এফআইআর করেছে দিল্লি পুলিশ কমিশনারে, এবং আপনি জেনে রাখুন আপনি খুব তাড়াতাড়ি বিহাইন্ড দ্য বার হতে চলেছেন। সুতরাং এখনো সময় আছে, আপনি নিজেকে শোধরান। আপনি এই ধরনের ধর্ষক, এই ধরনের রেপিস্ট, ক্রিমিনাল, এই ধরনের খুনি আসামিদের আপনি পক্ষ নেওয়া বন্ধ করুন, আপনার সরকারের পক্ষ নেওয়া বন্ধ করুন, নালে কিন্তু আপনার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। বার্নিং টপিক এখন পশ্চিমবাংলার একটাই, সেটা হচ্ছে এই যে আরজি কর। এই আরজি কর এখন শুধুমাত্র আরজি করে নেই, এটা পুরো পশ্চিমবাংলা, ভারতবর্ষ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং এর পেছনে যে কত বড় একটা চক্রান্ত, এবং সেই চক্রান্তের যারা মাথা এবং তাদের ওপরও যে আরেক মাথা, এই সমস্ত আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এবং যার কারণে আজকে মহানগর স্থগিত হয়ে যাচ্ছে। প্রতিদিন একটা করে মিছিল হচ্ছে, সে ডাক্তারদের হোক, শিক্ষার্থীদের হোক, স্কুলে করে যারা তাদের হোক, কলেজে যারা ছাত্র তাদের হোক, কিংবা যারা আইটি সেক্টরে কাজ করে তাদের হোক, কিংবা আমরা যারা লয়ার আমাদেরও, তার সাথে কর্মচারী যারা, তাদের প্রত্যেকে মানে রাস্তায় নেমে পড়েছে। তাদের একটাই দাবি যে যেভাবে হোক এই আরজি করের যে রেপ এবং মার্ডার কেস, তার যেন দ্রুত বিচার হোক এবং খুব তাড়াতাড়ি যেন দোষীরা শাস্তি পায়, এবং এর পেছনে যারা সত্যিকারের মাথা তারা যেন ধরা পড়ে। সব থেকে আগে একটা কথা বলি শাসক দলের নেতাদের উদ্দেশ্যে, আপনারা যে এই রকম বিবৃতিগুলো দিচ্ছেন, এই যে ধরে ধরে মারো, দিদিমণি বলেছেন ফোর্স করতে, আর আপনারা কি করছেন? আপনারা হুমকি দিচ্ছেন। আজকে দেখা যাচ্ছে আইনজীবীরা তারা পর্যন্ত বলছেন যে এ কি চলছে আমাদের রাজ্যে, এই প্রশাসন যে কোনোভাবে তাকে পদত্যাগ করা উচিত। এরকম ভাবে সারা পশ্চিমবাংলার ইতিহাসে কোনো প্রশাসন কখনোই এভাবে এইরকম একটা চরম অবস্থায় পৌঁছায়নি। আজকে আরজি করের কাণ্ডকে নিয়ে দিদিমণি, আপনি যে পরিমাণ চরমতায় পৌঁছেছেন সেটা সারা ভারতবর্ষ, সারা বিশ্ব দেখছে। শাসক দল হচ্ছে কনফিউজ হয়ে গেছে, তারা কি বলবে। তারা মানে প্রথমে মানে সব থেকে এটা দেখে মানে আশ্চর্য লাগছে যে পুলিশ মন্ত্রী রাস্তায় বেরিয়েছে, মিছিল করেছে কার বিরুদ্ধে? স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। আবার স্বাস্থ্যমন্ত্রী সেটা কমপ্লেন জানাবে, তার জন্য মিছিল করছে কি মুখ্যমন্ত্রীর কাছে যাবে। মানে কি একটা মানে চরম অরাজকতা চলছে এই মুহূর্তে পশ্চিমবাংলায়। তার জন্য ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন করা উচিত আমার মনে হয়। এবং সব থেকে বড় কথা বলি, এই যে আপনাদের যে বিভিন্ন আপনি যে বসিয়েছেন এই যে ডিসি সেন্ট্রালকে, ইন্দিরা মুখোপাধ্যায়, তাকে তো সোকল দেখে মনে হয় তিনি একজন অ্যাক্ট্রেস। এক হাতে ট্যাটু, অন্য হাতে তার স্মার্ট ওয়াচ, এবং তিনি অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন। তিনি প্রথম দিন বললেন যে পুরোটা কর্ডন করা ছিল, তারপরে বললেন না 40 ফুট পর্যন্ত কর্ডন করা ছিল। মানে তার সমস্ত কিছু তিনি বললেন কি যে তিনি যখন দেখেছেন তখন যে এই যে অভয়া, যে তাকে নীল চাদর তাকে লাগানো ছিল, তারও ঢাকা ছিল, অথচ সেই তার বক্তব্যকে খারিজ করে তার বাবা মা বলছে যে এটা তখন নীল চাদর ছিল না, তখন সবুজ চাদর ছিল, গ্রিন চাদর ছিল। এবং তার আগে নাকি রব উঠেছে তার সহপাঠী যাকে সকাল ভোর 3:30 সময় যখন তাকে দেখেছে সে নাকি লাল চাদরে দেখেছে। মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে সেই ছোটবেলায় একটা গান শুনেছিলাম, যে গানটা হচ্ছে লাল নীল সবুজেরই মেলা বসেছে। এই গানের সুরে বলতে চাইছি যে এই ধরনের একটা দ্বিচারিতা চলছে। সবার আগে আপনি ঠিক করুন। সব থেকে বড় ব্যাপার যে ডিসি সেন্ট্রালকে উদ্দেশ্যে বলতে চাইছি যে আগামী দিন এই যে আপনি বক্তব্যগুলো রাখছেন, যখন কাঠগড়ায় আপনাকে তোলা হবে তখন কিন্তু আপনার এই প্রশ্নের জবাবগুলো দিতে হবে। এটা আপনি মনে রাখবেন। যেখানে ডিসি নর্থের উচিত প্রেস কনফারেন্স করে সমস্ত কিছু ক্ল্যারিফাই করা, সেখানে আপনি ডিসি সেন্ট্রাল হয়ে কেন সংবাদ মাধ্যমের সামনে এসে এরকম কথাবার্তা বলছেন যেগুলো আদৌ সত্যি নয়। আপনি অভয়ের মা বাবার সাথে আগে কনফার্মেশন করুন যে আপনার কাছে সঠিক ইনফরমেশন এবং তার কাছে সঠিক ইনফরমেশন মিলছে কিনা, তারপরে আপনি এটা নিয়ে
সংবাদ মাধ্যমের কাছে বলবেন, কারণ এটার বিরুদ্ধে আপনাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করা হবে, তখন তার উত্তরগুলো কিন্তু আপনাকে দিতে হতে পারে। কপিল সিব্বলের মতো একজন বড় আইনজীবী সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছেন। কপিল সিব্বল ইনি একজন স্বনামধন্য সিনিয়র অ্যাডভোকেট, মহামান্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ইনি প্র্যাকটিস করেন এবং বর্তমানে তিনি একজন প্রেসিডেন্ট। এবং আমার মনে আছে উনি মদন মিত্রর কেসে উনি এসেছিলেন এখানে তাকে জামিন করার জন্য, ঠিক আছে। আজকে আপনারা দেখুন যে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে আজকে রাজ্য সরকার এরকম বড় বড় একজন অ্যাডভোকেটকে দাঁড় করাচ্ছে সুপ্রিম কোর্টে, কাকে বাঁচাতে? যারা ধর্ষক, যারা মার্ডারার, যারা রেপিস্ট, তাদেরকে বাঁচানোর জন্য এই এত বড় বড় লয়ারদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার ভুল তথ্য দিচ্ছে। আমি আবার বলছি, রাজ্য সরকারের আইনজীবী যিনি কপিল সিব্বলজি সুপ্রিম কোর্টে এই সব ধর্ষকদের বাঁচানোর জন্য আপনি সওয়াল করছেন। মানুষ আপনাকে ছাড়বে না, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাকে দেখছে, আপনার এই কালো মুখটা দেখছে। আপনি যে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন, জুনিয়র ডাক্তাররা তারা রোটেশন ওয়াইজ রোগী দেখছেন। এবং আপনারা হয়তো জানেন রাজ্যকরের পাশে একটা অভয়া ক্লিনিক তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মেডিকেল কলেজে একটা করে অভয়া ক্লিনিক তৈরি করা হয়েছে, যেখানে জুনিয়র ডাক্তাররা রোগী দেখছেন এবং কিছু জুনিয়র ডাক্তার ধর্ণা মঞ্চে বসছেন, কিছু আবার ক্লিনিকে বসছেন, রোগী দেখছেন। কেউ পরিষেবা বন্ধ করেনি। এই ধরনের ইনফরমেশন আপনি যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দিচ্ছেন, তাতে মানুষ, ভারতবর্ষের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। আপনি ভারতবর্ষের মানুষদের একটা খারাপ, জঘন্য সিস্টেম উদাহরণ দিচ্ছেন, যে এই যে এত বড় একটা ঘৃণ্য অপরাধ, একজন রেপ করলো এবং মার্ডার করলো, এবং তা কাকে করলো? একজন ডাক্তারকে, একটা কর্মরত ডাক্তার, তিনি আবার মহিলা, তা আবার কোথায়? যেখানে সারা ভারতবর্ষে মহিলাদের বলা হয় মহিলাদের সব থেকে সুরক্ষিত মানে রাজ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গেরই এটা সব থেকে স্বনামধন্য আরজি কর মেডিকেল কলেজ, সরকারি কলেজে একটা মহিলাকে রাতের বেলা অন ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ আজকে আপনার এই অমানবিক মুখটা দেখতে পাচ্ছে। মাননীয়া, সবসময় মনে রাখবেন, আপনার যে ডায়লগ, আপনি যে কথাবার্তা বলেন যে আপনার মানবিক মুখ, আপনার মানবিক মুখ আর থাকলো না, আপনার মুখ পুড়ে গেছে, আপনার নামে এফআইআর হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল আপনার নামে এফআইআর করেছে দিল্লি পুলিশ কমিশনারে, এবং আপনি জেনে রাখুন আপনি খুব তাড়াতাড়ি বিহাইন্ড দ্য বার হতে চলেছেন। সুতরাং এখনো সময় আছে, আপনি নিজেকে শোধরান। আপনি এই ধরনের ধর্ষক, এই ধরনের রেপিস্ট, ক্রিমিনাল, এই ধরনের খুনি আসামিদের আপনি পক্ষ নেওয়া বন্ধ করুন, আপনার সরকারের পক্ষ নেওয়া বন্ধ করুন, নালে কিন্তু আপনার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। যে আরজি করে যে 3000 খানা যে সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরা রাজ্য সরকার তার ফুটেজটা সংরক্ষণ করতে ডিলে করলো কেন? রাজ্য সরকার বলছে যে এতগুলো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে, ইনস্টল করা থাকা সত্ত্বেও যে তারা যে মানে যে সিসিটিভি ক্যামেরা যে ফুটেজটা যে সংরক্ষণ করতে হয়, সেটা এত ডিলে হলো কেন? যে এই যে সৎকার করার সময়, মৃতদেহ সৎকার করার সময় যে পুলিশের যে অতি সক্রিয়তা, যে তারা তড়িঘড়ি সৎকার করে ফেলছে। বাবা মার কাছে টাকা নেই সৎকারের জন্য দেওয়ার, কিন্তু পুলিশ নিজের টাকা দিয়ে সৎকার করে দিচ্ছে, এটা একটা। তৃতীয় নম্বর হচ্ছে যে মানে যখন ময়নাতদন্ত হচ্ছিল 6টার পর, সন্ধ্যে 6টার পর যে ময়নাতদন্ত, এটা পুরোপুরি একটা বেআইনি প্রক্রিয়া। সন্ধ্যে 6টার পর কখনো ময়নাতদন্ত হয় না, বিশেষ করে এই ধরনের রেপ অ্যান্ড মার্ডার কেসে। সেটা যে পুলিশ মানে যে আরজিকর কর্তৃপক্ষ যে অতি সক্রিয়ভাবে এই জিনিসটা করেছে, এবং এটা যে পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে কোর্টের সামনে যে তার নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য, এবং এই ইনভেস্টিগেশন যাতে ঠিক করে না হয়, সেক্ষেত্রে অতি তাড়াতাড়ি বডিটাকে আমি সৎকার করে দিই, এবং যাতে কোনো প্রমাণ না থাকে। এবং এই যে যে বিভিন্ন এভিডেন্সগুলো যেগুলো সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে, তার মধ্যে প্রচুর ল্যাকুনা আছে, যার কারণে সিবিআই ঠিক করে ইনভেস্টিগেশন করতে পারছে না। কারণ যে তথ্যগুলো দেওয়া হয়েছে, সিবিআই তো স্বতঃপরিতভাবে এই মামলার এফআইআর করেছে, যেটা দরকার ছিল এই রাজ্যকর কর্তৃপক্ষর করা। যখন ঘটনাটা ঘটেছে হসপিটালের মধ্যে, কর্তৃপক্ষ উচিত ছিল ইমিডিয়েটলি লোকাল থানায় গিয়ে একটা এফআইআর দেওয়া, সেটা তারা করেনি। বাবা মা 24 ঘন্টা পরে গিয়ে এফআইআর, ততক্ষণে বডি সৎকার হয়ে যাচ্ছে। এবার সিবিআইয়ের কাছে এই যে ল্যাকুনাগুলো, এই যে এতটা টাইম ফ্রেম, যে সময়টা যে এভিডেন্স নষ্ট করার জন্য যে এই যে টাইম ফ্রেমটা, সেটা তাদের কাছে একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে। তবুও তারা চেষ্টা করছে, কারণ মানুষের আশা ভরসা এই ধরনের এজেন্সির ওপর আছে, যার কারণে মানুষ চায় যে তারা করুক, ইনভেস্টিগেশন করুক, এবং এর
যে যথাযথ শাস্তি, যে সত্যিকারের কালপিট তাকে যেন দেওয়া হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আপামর পশ্চিমবাংলাবাসী এবং ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ এটা যেন দেখে এটা মনে করে যে যদি আগামী দিন কেউ এই ধরনের ক্রাইম করে তাহলে তার জন্য এরকম চরমসহ শাস্তি হয় এবং সে যেন না করতে পারে। আপনারা হয়তো জানেন যে ফরেন্সিক দলের মধ্যে দুজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন এবং আরেকজন ছিলেন যিনি ছিলেন হচ্ছে এসএসকেএম হসপিটালের একজন জুনিয়র পিজিডি, ঠিক আছে? তো একজন পিজিডি এবং দুজন যে মানে সিভিক ভলেন্টিয়ার, এরা কি করে ফরেন্সিক দলের সম্মুখীন হয়? একজন স্টুডেন্ট কি করে একজন ফিঙ্গার বিশেষজ্ঞ হয়ে যেতে পারে, এটা একটা বিশাল বড় সমস্যাকর। এবং এই সমস্যা তৈরি করেছে রাজ্য সরকার, যাতে এই ইনভেস্টিগেশনটা ডিলে করা যায়, যারা আসল কালপিট তাদেরকে বাঁচানো যায়। কারণ তারা যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে তার যে ওপরে যারা মাথা আছে তাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছে যে এই ধরনের কাজগুলো করতে হবে এবং যে দোষীটা তাকে যাতে শাস্তি না পায় সেইভাবে তাকে বাঁচাতে হবে এবং ইমিডিয়েটলি সমস্ত এভিডেন্স মুছে দিতে হবে। কারণ আপনারা দেখেছেন রাত দুপুরে গিয়ে ভাঙচুর হচ্ছে আর পুলিশ বলছে আমাদের কাছে ইনফরমেশন নেই। এটা কখনো হয়? কোনো একটা সরকারি হাসপাতালে গিয়ে ভাঙচুর হচ্ছে আর পুলিশ যেখানে পেশেন্ট আছে তাদের কাছে ইনফরমেশন নেই যে সে ভাঙচুর করছে, এবং তারা পুরো জগন্নাথের মতো দেখছে যে একটা এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে, যে এমার্জেন্সি রুম ভাঙা হচ্ছে, তৃতীয় তলায় গিয়ে সেমিনার রুমের কাছাকাছি একটা জায়গায় লেবার ওয়ার্ড, সেখানে গিয়ে ভাঙচুর করা হচ্ছে। এটা পুলিশ মানে দর্শক হিসাবে দেখছে। পুলিশ উচিত ছিল ইমিডিয়েটলি এটা বন্ধ করে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা, যেটা পুলিশ করেনি। পুলিশ প্রশাসনের ওপরে যারা মাথা আছে, মানে যিনি পুলিশ মন্ত্রী, তাকেই হয়তো পুলিশ প্রশাসন বাঁচাতে চেয়েছে, কিন্তু যতই বাঁচাতে চাক, আমি একটা কথা বলছি যে এই যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার এবং এই ডি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, বিনীত গোয়েল বরাবরই ডি সেন্ট্রালকে সামনে সংবাদ মাধ্যমের সামনে বসিয়ে দিচ্ছে। কেন? কারণ ডিসি নর্থ যে আসল কালপ্রিট, যার ওই সময় ওই পরিস্থিতিতে পেশেন্ট থাকা উচিত ছিল, তিনি কি করছিলেন? এই প্রশ্ন আপামর জনবাসী, পশ্চিমবাংলাবাসী, আমরা যারা লিগাল ফ্যাটার্নিটির লোক প্রত্যেকে আমরা এই প্রশ্ন করছি, ডিসি নর্থ কোথায়? তিনি কেন সংবাদ মাধ্যমের সামনে আসছেন না? তিনি কেন সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না? আর এই সিপি একটা অপদার্থ সিপি, এর ইমিডিয়েটলি উচিত যে উনি নিজে পদত্যাগ করুন, উনি পদত্যাগ করুন। ডাক্তাররা তারা আন্দোলন করে তার এতে গিয়ে লালবাজারে গিয়ে তাকে সিদ্ধারাকে গিফট করে এসছে যে আপনি পদত্যাগ করুন। আপনার এই মহানগরের কমিশনার হিসাবে থাকার কোনো আপনার নেই, যৌক্তিকতা নেই। আপনি যে ঘৃণ্য কাজগুলো করছেন, জার্মানি, ইউএসএ, সব জায়গার বাঙালির যারা আছেন, এনআরআইরা, নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা, তারা রাস্তা নিয়ে প্রতিবাদ করছে এবং তারা বিচার চাইছে এবং এই অভয়াকাণ্ডে যত শীঘ্রই হোক তারা বিচার চাইছে বলে, এবং এই ধরনের আপনাদের মন্তব্য তাদেরকে বিচলিত করছে। একটা বাংলায় প্রবাদ আছে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই কামদুনি ঘটনা, এই হাঁসকালি ঘটনা, এই সন্দেশকালী ঘটনা আপনি দেখবেন, আপনারা যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। তারপরে কি হলো? যত দিন গেল, যত সময় গেল, যত দিন এগোচ্ছে, মানুষ আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাচ্ছে। সেক্ষেত্রে এই অভয়ের ক্ষেত্রেও এটা হতে পারে এবং সেটা যদি না হয় সেই জন্য মানুষ কি করছে? রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গতকাল আমি পাটুলিতে, যাদবপুরে, ওসব জায়গায় দেখেছি মানুষরা প্রতিবাদ করছে, রাত দখল কর্মসূচি করছে। আপনি শ্যামবাজারে দেখুন রাত দখল কর্মসূচি হচ্ছে, আপনি ধর্মতলার মুখে দেখুন রাত দখল কর্মসূচি হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে, কারণ মানুষ বুঝতে পেরেছে যে জাস্টিস ইজ ডিলে মানে জাস্টিস ইজ ডিনাইড। যদি মানুষ স্বতঃস্ফূর্ত এই আন্দোলন বন্ধ করে দেয় তাহলে এই যে বিচার সেটাও বন্ধ হয়ে যাবে। আজকে 9 তারিখ, এই বিচার হতে 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 দেখবেন বছর ঘুরে গেছে, মানুষও ভুলে গেছে।